স্মৃতিসৌধে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রদ্ধা। মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে জাতিসংঘের গোয়েন লুইস। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ডাকাতির যে ধরনের খবর পাওয়া যাচ্ছে। এবং সর্বশেষ আরো জানিয়ে দিচ্ছি আয়নাঘর সম্পর্কে যা বলছে ভারতীয় গণমাধ্যম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন দেশি বিদেশি সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখন থাকছে বিস্তারিত। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুক্রবার 9 আগস্ট সকাল 9টা 55 দিকে প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে অন্যান্য উপদেষ্টারাও ছিলেন। বৃহস্পতিবার রাত 8টায় রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নেন ডক্টর ইউনূস। দায়িত্ব নেওয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টারাও বলেন, আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে। তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্তির পরিবেশ তৈরি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্যান্য উপদেষ্টারা হলেন সালেহ আহমেদ উদ্দিন, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফুর মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম শেখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালেদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকী আজম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকার জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। শুক্রবার বেলা 11টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিদুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকার জাতিসংঘের আদিবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বৈঠকে বসেছেন। সেখানে আরও উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং ঢাকা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতির আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন তারা রাতে ঘুমাতে পারছেন না। এদিকে পুলিশবিহীন ঢাকায় ডাকাতের হাতে থেকে সাধারণ মানুষকে জানমাল রক্ষা করতে মহল্লায় মহল্লায় রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। গত 2 দিন ধরেই ঢাকার বেশ কিছু এলাকা থেকে খবর এসেছে যে তাদের এলাকায় ডাকাত পড়েছে। কেউ সেই ডাকাত স্বচক্ষে দেখেছেন বলে জানিয়েছেন, কেউ আবার কেবলই শুনেছেন, কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন চিলে কান নিয়েছে, শুনে দৌড়বেন না। অর্থাৎ তারা এই গোটা বিষয়টিকে গুজব বা সমাজের আতঙ্কে ছড়িয়ে দেওয়ার কৌশল মনে করছেন। বৃহস্পতিবার সকাল থেকে অন্তত 15 জনের সঙ্গে ডাকাতির বিষয়ে কথাটি বলেছেন বিবিসি বাংলা। যাদের সঙ্গে কথা হয়েছে তারা সবাই কাল রাতে বিভিন্ন সময় ফেসবুকে সাহায্য চেয়ে বা মানুষকে সচেতন করার উদ্দেশ্যে পোস্ট করেছেন। কেউ কেউ বিভিন্ন গ্রুপে তাদের মতামত জানিয়েছেন। এদিকে বাইরেও অনেক অনলাইন ও অফলাইনে বলেছে যে গতকাল রাতে তাদের এলাকায় মসজিদগুলো থেকে জনসচেতনের উদ্দেশ্যে মাইকিং করা হয়েছে। যেসব এলাকা থেকে ডাকাতির খবর বা আতঙ্ক ছড়িয়ে পড়ার খবর বেশি পাওয়া যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, কালশী, ইসিবি চক্কর এবং আশকোনা ইত্যাদি। 2টা বাচ্চা গুলিবদ্ধ হয়েছে। ঢাকার একটি অনলাইন পত্রিকার সাংবাদিক মেরিনা মিতু নিজে এ ডাকাতির সাক্ষী হয়েছেন। তিনি বিবিসি বাংলাকে জানান, বুধবার রাত 9টার দিকে অফিস থেকে ফিরে ইসিবি চত্বরে বন্ধুদের সঙ্গে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। তখন 200 থেকে 300 লোক একযোগে ডাকাতি করতে ঢুকছিল এবং ঢুকে ওরা গুলি করতে শুরু করে। ওদের এলোপাথারি গুলিতে 2টা বাচ্চা গুলিবদ্ধ হয়েছে এবং বাচ্চা দুটো রাস্তায় খেলতেছিল। গোলাগুলি হওয়ার প্রাথমিকভাবে মিতু সহ অন্যান্য এলাকাবাসী এক পাশে সরে গেলে পরক্ষণে তারা দলবদ্ধ হন। তিনি আরও বলেন, আশেপাশের ছেলেপেলেকে খবর দেই, আমরা সংখ্যায় প্রায় 200 জন হয়ে তখন যাই। এরপর এলাকা ঘেরাও করে দেই। তিনি জানান, এই ঘটনা যখন ঘটে তখন সেনাবাহিনীকে কল দেওয়া হয়েছিল, কিন্তু ইসিবি এক প্রকার ক্যান্টনমেন্ট এরিয়ার কাছে হলেও কল দেওয়ার 1 ঘন্টা পরও সেনাবাহিনী আসেনি। ওই সাংবাদিক আরও বলেন, পরে মাটিকাটা চেকপোস্টে এক ফ্রেন্ডকে বাইকে নিয়ে পাঠাই।
ও গিয়ে বলার পর আর্মি আসে। সেনাবাহিনী আসার আগ মুহূর্তে 2-3 জন টিভি নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সেনাবাহিনী চলে আসায় ওদিকে ধরে এবং তাদেরকে তাদের হাতে তুলে দেওয়া হয়। তিনি আরও বলেন, তখন ভিতরে প্রচুর লোক, আমরা ভিতরে ঢুকতে পারছিলাম না, কারণ তাদের সবার হাতে অস্ত্র। বাংলাদেশের সাম্প্রতিক গণবিক্ষোভতার জেরে আওয়ামী লীগের সরকারের পতনের পর একটি বিশেষ শব্দ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে ঘুরতে শুরু করেছে। শব্দটি আয়নাঘর। শব্দটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে উপস্থিত হচ্ছে তার নেপথ্যে যেন থমকে থাকছে অবিমিশ্র ঘৃণা আর আতঙ্ক। কি এই আয়নাঘর? আয়নাঘর আসলে আওয়ামী লীগের আমলে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সের এমার্জেন্সি পরিচালিত এক গোপন বন্দিশালা। এর জন্ম শেখ হাসিনার আমলেই। মূলত সরকার বিরোধী চক্রান্তে সন্দেহজনকদের আটকে রাখা হতো সেখানে। উল্লেখ্য, ডিজিএফআই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা। গত 6 আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান এবং সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি 8 বছর নিখোঁজ থাকার পরে জনসমক্ষে আসেন। শেখ হাসিনা সরকার তাদের আয়নাঘরে আটকে রেখেছেন বলে অভিযোগ এসেছে। আরমান ও আজমি দুজনই জানিয়েছেন 8 বছর ধরে সেখানে তারা বিনা ছাড়ে কদর্য অবস্থায় বন্দিশালায় বন্দিদশায় কাটিয়েছেন। 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন হাসিনা। তারপর থেকেই শুরু হয় আয়নাঘর নিয়ে চর্চা। হাসিনার শাসনে হুট করে ব্যক্তি আচমকা নিরুদ্দেশ হয়ে যেত বলে জানা যাচ্ছে। তারা প্রত্যেকেই আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছিলেন এবং প্রকাশ্যে হাসিনার সমালোচনা করেছিলেন। ঠিক যেমন নাৎসাত জামান জার্মানিতে বিরোধী পক্ষের কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখা হতো, সেই আঙ্গিকেই আয়নাঘর চলতো। এমনটাই জানিয়েছেন সেখান থেকে বেরিয়ে আসা বন্দীরা। শুধুমাত্র ঢাকা শহরেই নাকি এমন 23টি বন্দিশালা ছিল, তার মধ্যেই একটি কক্ষের নাম হচ্ছে আয়নাঘর। মানবাধিকার নিয়ে কর্মরত কয়েকটি সংস্থা সীমাক্ষী অনুযায়ী 2009 সালে প্রায় 600 ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ হন। এদের সকলকেই বলপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। বরং এই সব অপহরণের নেপথ্যে সেনাবাহিনীর হাত ছিল বলে অভিযোগ তোলা হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, শুধু তৎকালীন সরকারের সমালোচনাই নয়, চরমপন্থী বা সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে বহু মানুষকে আয়নাঘর বা সেই গোপন বন্দিশালাগুলোতে আটক করা হয়েছিল, যাদের মধ্যে কিছু মানুষকে পরে মুক্তি করে দেওয়া হয়, বেশ কিছু মানুষকে হত্যা করা হয়, খুব কম জনকেই বিচারের জন্য আদালতে তোলা হয়। 2022 সালের 14 আগস্ট সুইডেনের এক সংবাদ মাধ্যম নেত্র নিউজ সংস্থাটি মূলত বাংলাদেশের সংক্রান্ত সংবাদ পরিবেশন করে এক তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে প্রথম দাবি করা হয় আয়নাঘর নামে গোপন কারাগারের নিখোঁজ হয়েছে অনেক মানুষ এবং আটকে রাখা হয়েছে এবং সেখানে নির্যাতন করা হচ্ছে। নেত্র নিউজ সেখানে কারাগারের সম্ভাব্য অবস্থানও জানিয়েছিলেন। তাদের এই দাবিতে ভিত্তি হিসাবে হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের বয়ান প্রকাশ করে তারা আয়নাঘরে আটক ছিলেন বলে দাবি করেছিলেন। 2018 সালে 8 আগস্ট বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য হাসিনুরকে 14 থেকে 15 জন লোক তার মিরপুরের আবাস থেকে তুলে নিয়ে যায়। 2022 সালে তার বাড়ির সামনে রেখে আসা হয় এবং ওই সময় তিনি অসুস্থ। তার কথাবার্তা অসংলগ্ন ছিল এবং উচ্চ রক্তচাপের সমস্যায় তিনি ভুগতেছিলেন বলে তার পরিবার সূত্রে জানানো হয়। হাসিনুর জানান 16 মাস তাকে আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল। চট্টগ্রামে জামাতুল মুজাহিদিন গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্যকে 2005 থেকে 2006 সাল নাগাদ হাসিনুর গ্রেপ্তার করেছিল। তারা নাশকতামূলক কাজে জড়িত ছিল বলে জানা যায়। তা সত্ত্বেও দেশদ্রোহিতায় অভিযোগে হাসিনুরকে ওই সময় পদচ্যুত করা হয়। নেত্র নিউজ ওই সময় কোনো কারাগৃহের বেশ কিছু ছবি প্রকাশ করে দাবি জানায় সেগুলো আয়নাঘরের। তাদের আরও দাবি, এই ছবিগুলো যেখানে সামরিক কর্মকর্তাদেরই তোলা। দাবি করা হয় বাংলাদেশের কাউন্টার টেররিজম ইমার্জেন্সি ব্যুরো এবং জিডিএফআই আয়নাঘরের দায়িত্বে রয়েছেন। নেত্র নিউজ আরও জানায় ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় কোনো ভবনে এই গোপন কারাগারটি তৈরি করা হয়েছে। নেত্র নিউজ এর প্রতিবেদনে প্রকাশিত হয় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান মিশেল ব্যাশেলেটের বাংলাদেশের সফরের প্রকল্পে। মিশেল ঢাকায় এসে এই সময় আচমকা নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের সম্পর্কে খোঁজখবর নেন এবং
প্রত্যাবর্তনের আগে ঢাকায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সব নিরুদ্দেশ সম্পর্কিত খবরের সিলমোহর দেন। একই সঙ্গে তিনি আইন বহির্ভূত হত্যা ও নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে নিরপেক্ষ তদন্তের দাবি করেন। হিউম্যান রাইটস ওয়াচ নামে এক আন্তর্জাতিক স্তরে মানবাধিকার নিয়ে কর্মরত অসরকারি প্রতিষ্ঠান মুখপাত্র গঙ্গোপাধ্যায়ের দাবি, বাংলাদেশের সরকার এই ব্যক্তিদের নিখোঁজ হওয়া যাওয়ার জন্য দায়ী। পাশাপাশি মিশেলের দাবি সমর্থন নিখোঁজ ব্যক্তিদের পরিজনকে নিয়ে গঠিত মঞ্চ মায়ের ডাক এক মিছিলে আয়োজন করা হয়। মঞ্চে আহ্বান সানজিদা ইসলাম জিডিএফআই এর বিরুদ্ধে কোনো গোপন বন্দিশালা পরিচালনার ব্যাপারে অভিযোগ তোলেন। সানজিদার অভিযোগ, আয়নাঘর এই দিকেই ইঙ্গিত করেছিলেন। শেখ মোহাম্মদ সেলিম নামে এক সাবেক সামরিক অফিসারকে ফোন করে ডেকে এনে আয়নাঘরে আটক করা হয় বলে অভিযোগ। তার দাবি, তাকে ওই বন্দিশালায় বহু বছর আটকে রাখা হয়। নেত্র নিউজ সেলিমকে জিজ্ঞাসাবাদ করলে জানায়, ওই কারাগারের কতগুলো কক্ষ তা জানা ছিল না। অনেক উঁচু একটি ছোট বাল্ব থেকে সামান্য আলো পাওয়া যেত। কোথাও বিশালকার অ্যাডজাস্ট ফ্যান সারাদিন চলতো, যার আওয়াজে বাইরে কোনো শব্দই কক্ষাগারে পৌঁছাতো না। তিনি মাঝে মধ্যে কম্পন অনুভব করতেন, যা থেকে তার ধারণা কাছাকাছি কোথাও বিমানবন্দর বা বিমান ঘাঁটি রয়েছে। সেলিম নেত্র নিউজকে জানিয়েছিলেন, ঠিক কতজন মানুষ সেখানে বন্দী ছিলেন তা তার আনুমানিক বাইরে ছিল। প্রায় তাকে মারধর করা হতো এবং তার উপর শারীরিক নির্যাতনও চলত। একদিন প্রবলভাবে তাকে মারা হয় এবং তাকে অন্য একটি ঘরে ফেলে আসা হয়। পরে জানা যায়, সেলিমকে তুলে আনা জিডিআইএফ এর উদ্দেশ্য ছিল না, ভুল করেই তাকে আনা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর সেলিম মালয়েশিয়া চলে যান। 7 আগস্ট ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে। মাইকেল 2019 সালে এপ্রিল মাসে নিখোঁজ হয়েছিলেন। তার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তার সন্ধান পাওয়ার জন্য হেভিয়ার্স কমার্স পিটিশন দাখিল করেছিলেন। তিনি মাইকেলের বাড়ি ফেরার খবরটি যে সত্য তা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন। এক সামরিক অফিসার নেত্র নিউজকে জানান, আয়নাঘরে 30টির মতো কক্ষ ছিল। সেলিম ভয়েস অফ আমেরিকাতে দেওয়া এক সাক্ষাৎকারে জানায়, যদিও সবকটি কক্ষই শব্দ নিরোধ ছিল, তবুও প্রায় সেই ঘর থেকে তীক্ষ্ণ আত্মচিৎকার ভেসে আসতো। কোনো ব্যক্তিকে আয়নাঘর থেকে মুক্তি দেওয়া হলে পরে তারা এ ব্যাপারে নীরবতাই পালন করতেন। আবার ধরপাকড় ভয় তাদের তাড়া করে বেড়াতো। সাম্প্রতিক ঘটনার প্রবাহে আয়নাঘর নিয়ে কথাবার্তা প্রকাশে আসে। বহু নিখোঁজ ব্যক্তির পরিবারই আশা করছেন তারা ফিরবে এবং ফিরে আসবেন। 7 আগস্ট ডিজিআইএফ এর সংবাদ মাধ্যমে জানায়, এই মুহূর্তে কোনো ব্যক্তি আটক নেই। 2011 সালে আতাউর রহমান নামে মাদারীপুরের এক ব্যক্তি নিখোঁজ হয়ে যান। বাংলাদেশের সংবাদ মাধ্যমকে তার স্ত্রী নাদিরা সুলতানা জানান, তিনি তার স্বামীকে ফিরে আনতে ঢাকায় রওনা হচ্ছেন।